ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব নাসিক আর ত্রম্বকেশ্বরের সাইট সিন নিয়ে। তো প্রথমেই আসবো ত্রম্বকেশ্বরের সাইট সিন কুশাবর্ত কুণ্ড। ত্রম্বকেশ্বর মন্দির থেকে এটা প্রায় 400 মিটার দূরে অবস্থিত। এটি 21 ফুট গভীর এবং 1750 সালে এটা নির্মিত হয়েছিল। এটি সেই স্থান যেখানে গোদাবরী ব্রহ্মগিরি পাহাড়ের অদৃশ্য হওয়ার পর পুনরায় এখানে নদী মিলিত হয়েছে। কুশ নামক গাছের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই রূপ নামকরণ। এবারে চলে আসবো নিভৃতিনাথ টেম্পল। এই নিভৃতিনাথ মহারাজের সমাধির ওপর এই মন্দিরটি তৈরি হয়েছে। নিভৃতিনাথ 1273 থেকে 1297 সালে 13 শতকের একজন মারাঠি ভক্তি সাধক, দার্শনিক, বৈষ্ণবনাথ ঐতিহ্যের যোগী। তিনি ছিলেন প্রথম কারাকরি সাধক জ্ঞানেশ্বরের বড় ভাই এবং পরামর্শদাতা। এই মন্দিরের ভেতরে 285 কেজি ওজনের রূপোর মূর্তি রয়েছে এই নিভৃতিনাথ মহারাজের। মন্দিরের ভেতরে এই নিভৃতিনাথ মূর্তির পেছনেই রয়েছে জ্ঞানেশ্বর ও সোপান দেবের মূর্তি। এবারে আমরা যাব নীলকণ্ঠেশ্বর মন্দির। তো আমরা একটা অটো ভাড়া করেছি, তো অটোতে করেই আমরা উপরে একদম পাহাড়ের ওপর, নীলকণ্ঠ পাহাড়ের ওপরেই রয়েছে নীলকণ্ঠেশ্বর মহাদেব। তো এইখানে রয়েছে দুর্গা মূর্তি। প্রথমে আমরা ঢুকে দেখব দুর্গা মূর্তি, এবং দুর্গা যে 9টা রূপ হয় সেই 9টা রূপও কিন্তু এখানে রাখা আছে। এই যে রয়েছে এখানে 9টা রূপ পরপর মন্দিরের মধ্যে রাখা রয়েছে। তো এই পাহাড়ে উঠতে গেলে হয় হেঁটে, নয় কিন্তু অটো ভাড়া করেই এখানে আসতে হবে। তো দুর্গা মূর্তি দেখার পরে আমরা চলে এসেছি আবার 10টা অবতার, সেই 10টা অবতারের মন্দির সে এখানেই রয়েছে। তারপরে এখান থেকে আমরা আরেকটু এগিয়ে গেলে এখানে রয়েছে 10টা অবতারের মূর্তি। তারপরে এই যে সামনে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হলো নীলকণ্ঠ মহেশ্বরের মন্দির। তো বাইরে কিন্তু অনেক ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে মন্দিরের বাইরে, দুপাশেও রয়েছে। তো সেইগুলো দেখতে যাই। আর এটা হলো মূল মন্দির, এর ভেতরেই রয়েছে নীলকণ্ঠ মহেশ্বর। তো চলো এবার আমরা ভেতরে ঢুকে নীলকণ্ঠ মহেশ্বরকে দর্শন করব। বাইরে রয়েছে নন্দী আর ভেতরে রয়েছে মহাদেব। তো এই দেখো মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা আবার বাইরে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরের বাইরে বিশাল এক শিবলিঙ্গ রয়েছে গোল্ডেন কালারের। এইটা হলো সেইখানে পাহাড়ের উপর। এখানকার ত্রিশূলটা কিন্তু অনেক লম্বা, অনেকটা উঁচুতে। তো আমরা এখন ত্রম্বকেশ্বর থেকে রওনা দিয়েছি নাসিক রোডের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু যাচ্ছি অটোতে। তো এখানকার অটো ভাড়া হলো পার-হেড 150 টাকা করে শেয়ারে। তো এখানে নাসিক রোড পর্যন্ত, মানে ত্রম্বকেশ্বর থেকে নাসিক রোডের দূরত্ব হলো 40 কিলোমিটার। তো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছিয়ে যাব। তো সেখানে গিয়ে আমাদের হোটেল ভাড়া করা রয়েছে। তো আমাদের হোটেল হলো হোটেল আনন্দ লজ। তো এটা নাসিক রোড স্টেশনের একদম পাশে রয়েছে। তোমরা এই দেখো হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের হোটেলের রুম। তো এই হলো আমাদের রুম। তো রুমের ভেতরে রয়েছে একটা ডবল বেড, একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, আর ওয়ার্ড্রপের সাথে আয়নাটাও লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। আর এসি রয়েছে, কিন্তু আমরা এসিটা বুক করিনি। এসি নিতে হলে আলাদা করে আরো 300 টাকা এখানে পে করতে হবে। তো এই রুমের ভাড়া হলো 1140 টাকা। এবার চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। আর দেখো মানে জানলা রয়েছে বড়, রুম থেকে কিন্তু বাইরেটা পুরো দেখা যাচ্ছে। আর এই যে টয়লেট, একটু কোমর যা থাকে সব রয়েছে। তো এখানকার গিজার কিন্তু একদম ছাদের ওপরে বসানো রয়েছে, সেখান থেকে সব রুমে রুমে গরম জলটা যায়। আর এই যে রুমের বাইরেটা দেখিয়ে দিচ্ছি, মানে রুম থেকে সুন্দরভাবে নাসিক রোডে যে রাস্তাটা পুরোটা খুব সুন্দর দেখা যায়। এখন আমরা বেরিয়েছি নাসিকের সাইট সিন দেখার জন্য। তো প্রথমেই দেখবো আমরা রামকুণ্ড। ভারতের নাসিকের রামকুণ্ড গোদাবরী নদীর তীরে অবস্থিত একটি পবিত্র পুকুর, যেখানে ভগবান রাম স্বয়ং স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। সাতরাজ জমিদার চিত্ররাও খাটক 1696 সালে পুকুরটি তৈরি করেছিলেন। চতুর্থ পেশোয়ার মাধব রায় নাম মা গোপিকাবাই পরে পুকুরটি মেরামত করেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী সহ অনেক বিশিষ্ট ব্যক্তির চিতাভস্ম পুকুরে নিমজ্জিত করা হয়। বিশ্বাস করা হয় এই পুকুরে জলে মৃতদের আত্মা
পবিত্র হয়। এই স্থানে ভগবান রাম তার পিতা দশরথের শেষকৃত্য করেছিলেন। শ্রী গঙ্গা গোদাবরী মন্দিরটি এখানে 12 বছর অন্তর খোলা হয় এবং এই রামকুণ্ডেই কিন্তু 12 বছর অন্তর কুম্ভ মেলাও হয়। এই রামকুণ্ডেই ভগবান রাম, সীতা ও লক্ষ্মণ 14 বছর বনবাসের সময় বেশ কিছুটা দীর্ঘ সময় এখানে কাটিয়েছিলেন। আমরা চলে এসেছি কপালেশ্বর মহাদেবের মন্দিরে। এটা কিন্তু রামকুণ্ডের একদম পাশেই রয়েছে। গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক হেমন্তপন্থী রীতিতে নির্মিত এই শিবের মন্দির। এই মন্দিরটি যাদব রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের কালো পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরটি 1763 সালে তৈরি করা হয়েছিল। এই মন্দিরে নন্দীর কোনো মূর্তি দেখতে পাওয়া যায় না। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব এই নির্দিষ্ট স্থানে নন্দীকে তার গুরু হিসাবে বিবেচনা করেছিলেন। তো পৌরাণিক মতে নন্দী এখানে শিবকে এই রামকুণ্ডে স্নান করার জন্য নির্দেশ দিয়েছিলেন, মানে শুদ্ধ হওয়ার জন্য। এবার আমরা চলে এসেছি কালারাম মন্দিরে। এই মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা এমনকি হনুমানের পর্যন্ত কালো পাথর দিয়ে তৈরি মূর্তি রয়েছে। গোদাবরীর কালো জলে স্নান করার জন্য রামের এইরূপ মূর্তি। মন্দিরে 84টি শৈল্পিকভাবে খোদাই করা স্তম্ভ রয়েছে, যেখানে 84 লক্ষ প্রজাতির চক্রের প্রতীক। মূল মন্দিরে ওঠার জন্য 14টি সিঁড়ি আছে, যা 14 বছর বনবাসের প্রতিনিধিত্ব করে। স্থানীয় জনশ্রুতি অনুসারে দণ্ডকারণ্য বনে রাক্ষসদের বধ করার জন্য কালো রূপ ধারণ করে রাম। 70 ফুট উঁচু একটি মিনার রয়েছে মন্দিরে। পুরো মন্দিরটি 17 ফুট উঁচু কালো পাথরের দেয়াল দিয়ে ঘেরা। মন্দিরে বাঁধানোর জন্য 32 টন সোনার প্রলেপ রয়েছে। এবার আমরা চলে এসেছি সীতা গুম্ফায়। এখানে 5টি বটগাছ থাকার জন্য পঞ্চবটী নামে এই জায়গাটা পরিচিত। এখানে সীতা দেবীর আশ্রয়স্থল ছিল বলে মনে করা হয়। রাবণ এখান থেকে সীতাকে হরণ করে নিয়ে যান। গুহার ভেতরে রাম, লক্ষ্মণ, সীতা ছাড়াও শিবেরও মূর্তি রয়েছে। তো সীতা গুম্ফার একদম অপোজিটে রয়েছে 1 টাকার বিনিময়ে একটা প্রদর্শনী, যেখানে রয়েছে রামায়ণের বা রামের বিভিন্ন রকম রূপ এবং রামায়ণের যত সব আছে সব মাটির মূর্তি দিয়ে এখানে তৈরি করা রয়েছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ভিডিও করা বারণ রয়েছে, তাও একটু লুকিয়ে লুকিয়ে করেছি। তো এখানে একটা গোশালাও রয়েছে ছোট্ট মতন, এবং গরুদের মানে খাবার কিনে খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। এবার আমরা কিন্তু চলে এসেছি লক্ষ্মণজি মন্দিরে। তো এই হলো প্রবেশদ্বার লক্ষ্মণজি মন্দিরের। এই মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। মন্দিরের এটা গেট। তো গেটে ঢুকেই ডান দিকে রয়েছে বড় একটা গণেশজির মূর্তি। এখানে সবাই এসে সেলফি তুলছে। তো এই হলো গণেশজির মূর্তি। তারপরে এখানে দেয়ালে বিভিন্ন রকম চিত্র করা রয়েছে এবং মন্দিরটা ওপরে রয়েছে, দোতলার ওপরে ঢুকেই রয়েছে বড় আরেকটা গণেশ মূর্তি। এই গণেশ মূর্তি কিন্তু এখানে পুজো করা হয়। আর তার সামনে রয়েছে লক্ষ্মণজির মূর্তি। এই একমাত্র মন্দির যেখানে শুধু লক্ষ্মণকেই পুজো করা হয়। আর এই জায়গাটা লক্ষ্মণ সুপ্রনাখাকে নাক কেটেছিল বলেই বিখ্যাত তপোবন এলাকায়। তো তপোবন এই লক্ষ্মণের যে নাক কেটেছিল সুপ্রনাখার, সেটা মাটির স্ট্যাচু করে এখানে করে রাখা হয়েছে। যে দেখো সামনেই তোমাদের দেখিয়ে দিলাম। তো জায়গাটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, মানে একদম মনে হচ্ছে যেন সত্যিকারে সেই তপবনেই চলে এসেছি। আর সামনে রয়েছে আরেকটা বজরংবলীর মূর্তি। তো চলো এইখানে ঘোরা হয়ে গেল, এবার যাব আরেকটা সামনে আরেকটা যেখানে রয়েছে সেই জায়গাটায় আমরা চলে যাব। তো আমরা এখন চলে এসেছি গোদাবরী আর কপিলার সঙ্গম স্থলে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার ডান দিকে রয়েছে গোদাবরী নদী আর বাঁ দিকে রয়েছে কপিলা নদী।
এই দুটো সংযমস্থল এই জায়গাটাতেই। এখানে কপিল মুনির মূর্তিও রয়েছে। এই জলে স্নান করলে সব পাপ ধুয়ে যায়, এটা কথিত রয়েছে। কুম্ভ মেলার সময় এখানে সবাই স্নানও করে। দেখো এখানে কিন্তু অনেক শশা এলো, শশা বিক্রি করছে। এখানে ছোট ছোট দুটো বাচ্চার ছেলে শশা বিক্রি করছিল, তো আমিও ওখান থেকে একটা শশা কিনে নিয়েছি। দাম কিন্তু খুব একটা বেশি না, মাত্র 10 টাকায় একটা বেশ বড় শশা। আমরা চলে এসেছি নাসিকের গোদাবরী ও কপিলা মন্দিরের একদম সামনে সর্বধর্ম মন্দিরে। এই মন্দিরটি একটি অনন্য ধর্মীয় স্থান। এখানে বিভিন্ন ধর্মের প্রতীক ও মূর্তি স্থাপন করা হয়েছে, যা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার বার্তা দেয়। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের প্রতীক ও মূর্তি দেখা যায়। এই মন্দিরের স্থাপত্য শৈলীও বেশ আকর্ষণীয়। এবার চলে এসেছি রাম উদ্যানে, তপবনের সামনে। তো এখানে বিশাল রামের মূর্তি তৈরি করা হয়েছে, যেটার উচ্চতা 70 ফুট। এখানে রয়েছে সীতার পণ্য কুটির, যেটা একদম ঘিরে রাখা হয়েছে ভেতরে, মানে একদম ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এই যে তো আমরা নাসিক রোড স্টেশন থেকে অটো ভাড়া করেছিলাম। অটো ভাড়া নিয়েছিল আমাদের দুজনের জন্য 600 টাকা, মানে পুরো অটোটাই আমরা বুক করেছিলাম। ওখানে কিন্তু দরদামও একটু করতে হয়, অনেকে বেশিও চায়। তো আমাদের কাছে 600 চেয়েছিল, আমরা দরদাম করে আর কমাতে পারিনি, 600 টাকা নিয়েই গেছি। তো এই দেখো এখানে বড়া পাও খাচ্ছি, এখানকার বিখ্যাত বড়া পাও। সন্ধ্যের সময় এসেছি, সন্ধ্যের সময় এসে আবার স্টেশনের রোডের একদম স্টেশনের বাইরে এগুলো বিক্রি হচ্ছে, সেগুলো খেয়ে একটু দেখলাম। তো যাই হোক, মোটামুটি খুব যে ভালো লাগলো তা না। তো আমার এই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো, আর অনেক অনেক শেয়ার করে দিও।